সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের অষ্টম ক্লাস লসাগু গসাগুর দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, তো লাইভের শুরুতে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আলহামদুলিল্লাহ টেকনিক্যাল সকল সমস্যা আমরা রিকভার করে এবং শারীরিক সুস্থতার মাধ্যমে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি। হ্যাঁ, এর জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে আমরা যেন শেষ পর্যন্ত আমাদের যে নির্ধারিত অঙ্কগুলো শেষ করতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন। আর সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান দ্রুত। হ্যাঁ, একটু কমেন্ট করে জানান। দ্রুত জয়েন করেন, দ্রুত জয়েন করেন। দ্রুত জয়েন করেন সবাই। সবাই দ্রুত জয়েন করার চেষ্টা করেন। 1 মিনিট আগে লাইভে এসেছি। অল ক্লিয়ার? হ্যাঁ, অল ক্লিয়ার। ক্লাস কি স্টার্ট? জি জি, ক্লাস স্টার্ট হয়ে যাবে এখনই। আমরা 1 মিনিট ওয়েট করি, 1 মিনিট ওয়েট করি, যে 9টা 30 বাজে, তো 1টা মিনিট ওয়েট করি। স্টুডেন্টরা আসতে আসতে একটু সময় লাগে, তবে আপনারা সবাইকে আমি অনুরোধ করব যে নির্ধারিত সময়ের 5 মিনিট আগে আপনি গ্রুপে এসে বসে থাকবেন। নির্ধারিত সময়ের 5 মিনিট আগে এসে গ্রুপে বসে থাকবেন। পারভেজ অল ক্লিয়ার। উম্মে কুলসুম রিতা কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা আমাদের এটা গত মঙ্গলবারে নির্ধারিত ক্লাস ছিল, টেকনিক্যাল সমস্যার কারণে আমরা করতে পারিনি, তাই আজকে এই ক্লাসটা যেন করতে পারি সেই দোয়া করবেন সবাই। এবং একটু আজকে অনেকগুলো অঙ্ক, বড় বড় অঙ্ক দ্রুত করতে হবে, খুব মনোযোগ দিবেন শুরু থেকে। হ্যাঁ, কেউ অমনোযোগী থাকবেন না, অমনোযোগী থাকলে আবার পরে রিপিট করতে হবে আপনার জন্য, তাই শুরুতে মনোযোগী থাকবেন। দেলোয়ার হোসেন বিডি বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আজকে নতুন ক্লাসে যুক্ত হয়েছি। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ দেলোয়ার ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? অনিক কুমার পাল এসে গেছি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর বিশ্ব চক্রবর্তী ক্লিয়ার, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আজকের আলোচনা শুরু করে দিই আমরা। আচ্ছা, আমরা গত ক্লাসে একটু এটা দেখেছিলাম, আজকে খুব দ্রুত এটা শেষ করব, যে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং লসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি কত খেয়াল করেন প্রিয় ভাই। এই ধরনের যদি থাকে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিব যে দুটি সংখ্যা, একটা হচ্ছে 2x, আরেকটা হচ্ছে 3x। ওকে, একটি 2x, আরেকটা হচ্ছে 3x। ওকে, এরপরে যেটা করব, কি দেওয়া আছে? গসাগু দেওয়া আছে, তাহলে গসাগু বের করব। এই দুটি সংখ্যার গসাগু কত? তাহলে 2 আর 3 এর গসাগু হচ্ছে 1, আর x এর গসাগু হচ্ছে x। ওকে, x এর গসাগু হচ্ছে x। তারপরে আমরা যেটা করব, যেটা দেওয়া আছে, আমি একটু ফোনের সাউন্ডটা মিউট করে নেই, নয়তো আবার আমার সাউন্ড ডাবল হয়ে যাবে আপনাদের কানে। খেয়াল করেন, তাহলে আমরা দুটি সংখ্যা ধরলাম 2x এবং 3x, এবং গসাগু যেহেতু দেওয়া আছে, গসাগু বের করলাম হচ্ছে দুটি সংখ্যার, এই গসাগু হচ্ছে 1x। আচ্ছা, 1x মানে হচ্ছে আসলে x, তাই না? আর এই x এর মান কত দেওয়া? x এর মান দেওয়া হচ্ছে 4, x এর মান 4 দেওয়া। আচ্ছা, এখন বলছে কি বৃহত্তম সংখ্যাটি কত? তার মানে আমাদের সংখ্যা তো দুটি, এইটা। আচ্ছা, কোথায় x এর মান বসাইলে বৃহত্তম সংখ্যাটি পাবো বলেন তো? এখানে বসাইলে হচ্ছে, এখানে 2x, তার মানে ছোট, এটা 3x, এটা বড়, তার মানে এখানে বসাইলে তো পাবো। তাহলে এখানে যদি বসান, তাহলে 3 এর পাশে x এর মান বসাইলে হচ্ছে 3 4 12, আর এখানে যদি বসান, তাহলে 2 এর পাশে যদি আপনি গুণাকারে 4 বসান 8। মানে কোনটি বৃহত্তম? 12। ক্লিয়ার? একেবারেই সহজ, কিন্তু বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা আসে, তার মানে অন্য চাকরি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছেন? মানে করতে সহজ, কিন্তু অঙ্কটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন, না বুঝলে কিন্তু কঠিন। ওকে, আচ্ছা, তারপরে অঙ্কতে আসেন। একই টাইপের অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং এদের লসাগু
140 হলে সংখ্যা দুটির গসাগু কত? দেখেন এইটাও বিসিএসে এসেছে। হ্যাঁ, এটা 39তম বিসিএস ছিল হচ্ছে ডাক্তারদের জন্য। ডাক্তার তো সবাই সায়েন্সের স্টুডেন্ট, ওরকম একটা বিসিএস পরীক্ষা দেখেন কত সহজ একটা অঙ্ক আসছে। আপনারা যারা অঙ্ক দেখলে ভয় পান যে কঠিন অঙ্ক আসে না, বেসিক থেকে শিখেন, অঙ্ক খুব সহজ এবং সহজ অঙ্কই আসে, কঠিন খুব আসে না। ঠিক আছে, চলেন তাহলে দুটি সংখ্যার অনুপাত এত, তাহলে দুটি সংখ্যা ধরে নেই, একটা 7x আর একটা হচ্ছে 5x। আচ্ছা, আগের অঙ্কে গসাগু দেওয়া ছিল, এই জন্য শুরুতে গসাগু বের করেছিলাম। এই অঙ্কে লসাগু দেওয়া, এই জন্য শুরুতে লসাগু বের করব, লসাগু বের করব। তো এই দুটি সংখ্যার লসাগু কত? 7 আর 5 এর লসাগু হচ্ছে 5 7 35। এক্স আর এক্স এর লসাগু হচ্ছে এক্স, তার মানে 5 7 35 এক্স। আচ্ছা, এখানে একটা কথা বলি, যেমন দেলোয়ার ভাই সহ অনেকেই নতুন জয়েন করছেন, এখন অনেকেই এই জায়গাটা বুঝতে পারবেন না যে এই যে 7x আর 5x এর লসাগু কীভাবে 35x হয়ে গেল। এটা কিন্তু আমাদের আগের ক্লাসগুলোতে সিরিয়ালি কিন্তু আমরা আলোচনা করে করে আসছি। ঠিক আছে, এইভাবেই আমাদের কোর্সটা সাজানো। তাই আপনি দয়া করে লাইভ ক্লাস করেন, সমস্যা নাই, কিন্তু বেসিক ক্লিয়ার করার জন্য ক্লাস 1 থেকে সিরিয়ালে দেখে দেখে আগাবেন। ঠিক আছে, আপনি আগে 7টা ক্লাস শেষ করেন, তারপরে আমার সাথে লাইভে জয়েন করেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এই যে 35x কি পেলাম? তাদের লসাগু। এই 35x সমানই হচ্ছে লসাগু দেওয়া কত? 140। তার মানে এই 35x সমান 140। তার মানে এখন এই এক্সের মানটা বের করার চেষ্টা করি। তার মানে হচ্ছে 35 এখানে গুণাকারে আছে, সমীকরণের মানে সমাধানের সিস্টেমটা দেখেন, এখানে গুণাকারে আছে, তার মানে ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। তার মানে কি হবে? 140কে 35 দিয়ে ভাগ দিব। আচ্ছা, 35 দিয়ে যদি আপনি ভাগ দেন, দেখেন 35 দ্বিগুণ করলে হচ্ছে 70, তার মানে 2টা 35 70 আর 4টা 35 হচ্ছে 140। আপনি এভাবে ভাগ দিতে পারেন, অথবা এটা 4 হয় আর কি, কিন্তু অথবা আপনি যদি এই 35 দিয়ে চিন্তা করতে না পারেন, 7 দিয়ে দেন। 7 দিয়ে দিলে হচ্ছে এটা হচ্ছে 5 7 7 বার যায়, এখানে যায় হচ্ছে 2 বার, তারপরে আপনি এই যে এখানে 0 থেকে যায়, এখানে 20কে যদি আপনি 5 দিয়ে দেন 4 হয়, তার মানে এইভাবেও 4 হয়। ঠিক আছে, আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন। তার মানে আমরা এক্সের মান পেলাম হচ্ছে, এক্সের মান কত পেলাম? 4 পেলাম। এখন আসেন, বলছে গসাগু। আচ্ছা, এখন এই দুটি সংখ্যার গসাগু কত? 7 এবং 5 এর গসাগু হচ্ছে 1, এক্স এক্সের গসাগু হচ্ছে এক্স, তার মানে 1x, 1x মানে এক্স, তার মানে গসাগু এক্স, আর এক্সের মান কত পেয়েছে? 4, তার মানে গসাগু 4। ক্লিয়ার? উত্তর করে ফেলেছেন জাহিদ এবং পিপাসা দেব বৃন্দা, উত্তর করে ফেলেছেন। ঠিক আছে, 29 4 ওকে। 30 দেখি, দুটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু এত হলে সংখ্যা গসাগু কত? এটা সেম, পারবেন। দুটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু এত হলে লসাগু কত? সেম। আচ্ছা, তারপর আসেন এই অঙ্কেতে। হ্যাঁ, এই অঙ্কটা গতদিন এক নিয়মে করিয়েছিলাম। হ্যাঁ, তো এই অঙ্কটা করাতে গিয়ে অপূর্ব ভাই ওই নিয়মটাতে একটু তার প্যাস লাগছিল, এই জন্য আজকে এটা ভাবতেছি একেবারে আরেকটা অ্যাডভান্স নিয়মে করাবো, এখানে প্যাসের কোনো ভয় নাই। খেয়াল করেন, 5 এবং 95 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো? আচ্ছা, যদি বলে যে 5 এবং 3 দ্বারা বিভাজ্য, তার মানে ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য যেতে হবে, 3 দ্বারা বিভাজ্য যেতে হবে, এমন সংখ্যা কোনগুলো? 5 এবং 3 এর লসাগু দ্বারা যেগুলো বিভাজ্য, 5 এবং 3 এর লসাগু দ্বারা যেই সংখ্যাগুলো বিভাজ্য, তাহলে 5 আর 3 এর লসাগু হচ্ছে 15, তার মানে 15 দ্বারা যেই সংখ্যাগুলো বিভাজ্য, সেই সংখ্যাগুলোই হচ্ছে মানে সেই সংখ্যাগুলোই হবে 5 ও 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 15 দ্বারা যেগুলো বিভাজ্য এগুলো 5 এবং 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখন আমরা এগুলো এভাবে বের করে ফেলতে পারবো। 5 থেকে 75-এর ভিতরে 95-এর ভিতরে দেখেন 5 আছে, 30 আছে, তারপর হচ্ছে দেখেন, তাহলে 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কী কী? 5 15 30 45 60 75 90। দেখেন এই 6টা কিনা, 1 2 3 4 5 6। এখন কথা হচ্ছে, এখানে তো 5 থেকে 95 বলছে, আমরা গণে বের করে ফেলছি, কিন্তু এই সিরিজটা এরকমও থাকে যে 1 থেকে 1000-এর মধ্যে, তখন কি করব? ঠিক না? তখন কি করব? 1 থেকে 10,000-এর ভিতরে, তখন কি করব? এভাবে বের করতে পারবো না। জাস্ট আমি টেকনিকটা দেখালাম যে থিঙ্কিংটা ডেভেলপ করার জন্য। এখন আসি আমরা কিভাবে এটা ওই নিয়মে করব। ঠিক আছে, ওই নিয়মে কিভাবে করতে পারি সেই জিনিসটা খেয়াল করেন। এখন যেটা করবেন, খেয়াল করেন তো, 5 থেকে 95, হ্যাঁ, এর মধ্যে প্রথম 15 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? 5 তো না, 10ও না, তাহলে প্রথম 15 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 15।
আচ্ছা, তারপরে সর্বশেষ 95 এর আগে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 95 এর আগে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা কত দেখেন তো? 90 কিনা? তাহলে 15 দ্বারা প্রথমটা হচ্ছে 95 আর সর্বশেষটা হচ্ছে 90। তাহলে এইটা একটা মনে করেন যে আমরা এভাবে একটা ধারা লিখতে পারি। তাহলে 15, তারপরে 30, এভাবে হচ্ছে 90 পর্যন্ত, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। দেখেন প্রতিটা ধারার পার্থক্য সেম, প্রতিটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পার্থক্য, যে 15 পরে 30, তারপরে 45 এভাবে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখেন কত নম্বর পদরা এই 90 সেটা যদি বের করতে পারি তাইলে তো আমরা পেয়ে যাবো যে কয়টি পদ, এখানে মূলত মোট কয়টি পদ পেয়ে যাবো, তাই না? কত নম্বর পদরা। এখন দেখেন আমরা ধরে নিলাম যে nতম পদ হচ্ছে 90, nতম পদ হচ্ছে 90, ঠিক আছে? nতম পদ হচ্ছে 90, খেয়াল করেন nতম পদ হচ্ছে 90। এখন nতম পদের সূত্রটা কি? nতম পদের সূত্রটা দেখেন, এ এরকম কিনা? এ মানে হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ কত? প্রথম পদ 15। আচ্ছা, যোগ এন, এন মানে এটা কততম পদ সেটাই তো জানি না, সেটাই বের করব, -1 রেখে দেন। আচ্ছা, ডি মানে হচ্ছে দুটি পদের মধ্যে পার্থক্য, পার্থক্য কত দেখেন? 15, 90। আচ্ছা, এরপরে এই লাইনটা এখানে করতেছি, ওকে। এরপরে দেখেন আমি এই 15টা ওই পাশে নিয়ে গেলে কি হয়? তাহলে এখানে এইভাবে রয়ে যাক, এখানে এই পাশে রয়ে গেল, আর ওখানে দেখেন এতটুকু, ওকে। আচ্ছা, এখন এই পাশে যোগ ছিল, ওই পাশে যাওয়াতে বিয়োগ হইল, এখন এটা গুণ, ওই পাশে গেলে কি হবে? ওই পাশে গেলে কি হবে? আমরা এটা রাখতেছি, দেখেন খেয়াল করেন প্রিয় ভাই, খেয়াল করেন। এখন দেখেন কি আসছে? 90 মাইনাস কত? 15/15। তার মানে কি দাঁড়াচ্ছে? খেয়াল করেন আপনি কি দাঁড়াচ্ছে। তারপরে এখানে আছে কি? n। এই -1টা ওই পাশে চলে গেলে কি হবে? -1টা ওই পাশে চলে গেলে +1। তার মানে আপনি দেখবেন যে বাজারের অনেক বইতে এটা এভাবে লিখে, আমি এই জায়গাটা মুছতেছি, এইটা এভাবে লেখার চেষ্টা করে, যে মানে ভাগ যায় যাদেরকে এভাবে বের করলে, শেষ পদ মাইনাস প্রথম পদ বাই হচ্ছে মানে যত ধারা ভাগ করতে বলছে, মানে হচ্ছে এদের পদ সংখ্যার মানে দুই পদের মধ্যে পার্থক্য ভাই, তারপরে যোগ 1, এইভাবে। কিন্তু এটা হচ্ছে আপনি যদি মুখস্থ না, এটা মুখস্থ না, এটা কিভাবে আসছে আমি ব্যাখ্যাটা দেখালাম। এইটা হচ্ছে ধারার পদ সংখ্যার যে বেসিক সূত্রটা দিয়ে আসছে, ঠিক আছে? তার মানে খেয়াল করেন 90 থেকে 15 গেলে 75, 75কে যদি আপনি 15 দিয়ে ভাগ দেন, সাথে এই 1 যোগ আছে, 75কে 15 দিয়ে ভাগলে 5 যোগ 1 6। বুঝতে পেরেছেন? স্যার 1000 থেকে 1 বিয়োগ হলো না কেন? সেটা কেন হয় নাই এই ব্যাখ্যাটা দেখেন। 1000 থেকে 1 বিয়োগ দিলে কোনো মিনিং দাঁড়ায় না। 1000 থেকে 1 বিয়োগ দিলে কারণ হচ্ছে বলছি কি, ওই ইয়াটা ছিল কি যে 16 দ্বারা বিভাজ্য নয় 30 দ্বারা বিভাজ্য। তাহলে 1-এর আগে 16 ধারা এবং 30 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা নাই, তাই 1 বাদ দেওয়া যে কথা, না দেয় একই কথা। বুঝছেন কি না? ডি মানে 15 হলো কিভাবে? ডি তো হচ্ছে এটা আপনি গাজী ভাই, এই ডি হচ্ছে এই দুটি পদের পার্থক্য, এই যে দুটি পদ, এই দুটি পদের পার্থক্য, এই দুটি পদের পার্থক্য ডি। পুরাটা চলে গেছে, হ্যাঁ, দুটি পদের পার্থক্য হচ্ছে ডি। যাক, এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। স্যার আরেকবার ম্যাথটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি নিয়মটা বলি, আপনারা সহজে ধারার অঙ্ক করলে আরেকটু বুঝবেন। প্রথমে লিখবেন হচ্ছে এই যে 5-এর পরে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা, তার মানে প্রথমে হচ্ছে আমরা এদের লসাগু বের করলাম 15, তাহলে 5-এর পরে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 15, ওকে। আচ্ছা, তারপরে 95কে 15 দ্বারা ভাগ যায় কিনা? যায় না। এর আগে কোন সংখ্যাকে 15 দ্বারা ভাগ যায়?
15 দ্বারা ভাগ যায় কীভাবে সেটা কীভাবে বুঝবেন? দেখেন 15 দিয়ে ভাগ দেন, তাহলে 15 দিয়ে ভাগ দিলে হচ্ছে 6 15 90 না 5। হ্যাঁ, তার মানে এই মোট সংখ্যা থেকে 5 বাদ দেন, এই মোট সংখ্যা থেকে 5 বাদ যাবে, তার মানে 90। ওকে, এতটুকু বুঝছেন? আচ্ছা, তারপরে আসেন, তাহলে যেটা করবেন এই যে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই কত ধারা ভাগ যাবে? 15 ধারা, 15 যোগ 1। তাহলে দেখেন উপরে হচ্ছে 75 যোগ, তারপরে হচ্ছে 5 1। ওকে স্যার, ওই দিন এর নিয়মটা সহজ ছিল, ধারার নিয়মটা কঠিন লাগছে অপূর্ব ভাই। কিন্তু ধারার নিয়মটাই বেসিক নিয়ম, আপনি ধারার অঙ্ক করান নাই, এখন করানো হয় নাই তো তাই কঠিন লাগছে, ঠিক আছে? আচ্ছা, ওই দিনের নিয়মে করাচ্ছি, ওই দিনের নিয়মটাই মাথায় রাখেন। বিয়োগ করার ক্ষেত্রে যেটা করতে হবে, ভাগ যায় এমন সংখ্যা, যেমন হচ্ছে 15 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 15। তাহলে ছোট সংখ্যা লিখছি প্রথমে, 15 দ্বারা বিভাজ্য সবচেয়ে বড় সংখ্যাটা এই রেঞ্জের ভিতরে, এই রেঞ্জের ভিতরে 90। তাহলে সবচেয়ে বড়টা মাইনাস ছোটটা, বা শেষ পদ মাইনাস প্রথম পদ বাই যত দ্বারা ভাগ যাবে 15 যোগ 1। এটা বুঝছেন কিনা দ্রুত বলেন। আরোই বলছে 3 এবং 5-এর লসাগু হলো কেন? গসাগু হলো, লসাগু কেন হলো, গসাগু হলো না কেন? আচ্ছা আচ্ছা, আপনি আমার আগের ক্লাসগুলো দেখবেন। এত দ্বারা যদি ভাগ যাইতে হয়, 3 এবং 5 দ্বারা যদি ভাগ যাইতে হয়, 3 এবং 5 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা কী কী খেয়াল করেন। মনে করেন যে 3 এবং 5 দ্বারা ভাগ যায় 15 আর 20, খেয়াল করেন 15 এবং হচ্ছে 30, এই গোলটার ভিতরে আসেন, দেখেন 20 5 দ্বারা ভাগ যায় কিন্তু 3 দ্বারা ভাগ যায় না। 30 দেখেন 5 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়। হ্যাঁ, তার মানে 30 কি? 30 হচ্ছে দেখেন, তারপরে দেখেন 15 আসেন, 5 দ্বারাও যায় 3 দ্বারাও যায়, তার মানে 3 এবং 5-এর যেইটা এদের গুণিতক, হ্যাঁ, যে এদেরকে গুণ করে যেই সংখ্যাগুলো পাওয়া যায়, ওই সংখ্যাগুলোই হচ্ছে এই দুটি সংখ্যা দ্বারা ভাগ যাবে। দেখেন 20-কে কিন্তু 5 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যায় না, তাই আমরা হচ্ছে লসাগু বের করি, গসাগু নয়। হ্যাঁ অপূর্ব ভাই, বড় পদ মাইনাস ছোট পদ, কিন্তু যেই পদ আর দেওয়া থাকে 95 মাইনাস 5 করলে আপনারা অনেকেই বুঝতে পারবেন না, প্যাচ লেগে যাবে। এই ক্ষেত্রে দেখবেন যে ভাগ যাওয়ার কথাটা যেটা বলছে, এরপরে আসেন আরেকটা নিয়ম শিখাই, এইটাতে আসেন, এটাতে বুঝবেন। হ্যাঁ, এটাতে আসেন, আমি এই অঙ্কটা এই জন্য আলাদা রেখেছি। 41তম বিসিতে আসছে যে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা দেখেন, তাহলে 100 থেকে 200-এর ভিতরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? এটা দুইটা নিয়ম আমি করাবো। একটা নিয়ম খেয়াল করেন, যে প্রথমে 200 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, মনে করেন যে 100 না, আপনি মনে করেন যে 1 থেকে 200 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য আছে সেটাকে বের করি। তাহলে আপনি এটাকে 3 দিয়ে ভাগ দেন, 3 দিয়ে ভাগ দিলে কত হয়? প্রথমে 318, তারপরে আবার 18, শেষ যেটা বাকশেষ থাকে 2, সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তার মানে 1 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 66টি। আচ্ছা, এখন এই 66-টির ভিতরে এমনও আছে না যে 1 থেকে 100-এর ভিতরে বিভাজ্য, এগুলো বাদ দিতে হবে এখন। তার মানে 1 থেকে 100-এর ভিতরে বিভাজ্য 3 দ্বারা সংখ্যা কয়টি? এটা বের করেন, দেখেন 1 থেকে 100-এর ভিতরে 3 দ্বারা, এটা ভাগ দিলে কত হয়? 33 হয় না? 33। তার মানে এখান থেকে 33টা সংখ্যা বাদ যাবে, যারা তার মানে থাকে কত? 33টি। উত্তর হচ্ছে 33টি, উত্তর 33। বুঝছেন? প্রথমে 1 থেকে 200 পর্যন্ত সবগুলো সংখ্যা যেগুলো 3 দ্বারা বিভাজ্য বের করে ফেলছি, পরে 1 থেকে 100 পর্যন্ত কিছু সংখ্যা আছে না 66-টির ভিতরে, তারা 1 থেকে 100-এর ভিতরে, সেগুলো বের করছি, বের করে 66-টি থেকে বাদ দিয়ে দিচ্ছি। বুঝছেন কি না? এটা গেল একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে, হ্যাঁ এটা আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, খেয়াল করেন। মনে করেন আমি বললাম যে 20 থেকে 40-এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, ওকে 7 দ্বারা বিভাজ্য। খেয়াল করেন 7 দ্বারা বিভাজ্য বের করতে হলে তাহলে কি করবেন? প্রথমে 40 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য বের করে ফেলেন, কয়টা হয়? তাহলে হচ্ছে 5 7 35, 5টা হয়, ঠিক না? আর 5, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, 5টা।
এখন দেখেন কিছু সংখ্যা আছে না 20-এর আগে পড়ে গেছে, তাহলে 20-এর আগেরগুলো বাইর করবেন কীভাবে? 7 দিয়ে দেন, তাহলে 2 বার দেখেন 7 দোকানে 14, তাইলে হচ্ছে এখানে 6 থাকে না, 6। আচ্ছা, তার মানে এই 5টার থেকে 2টা বাদ যাবে, তাহলে হবে 3টা। এখন দেখেন 20 থেকে 40-এর ভিতরে 3টা আছে কিনা 7 দ্বারা বিভাজ্য। 21 আছে, 28 আছে, 35 আছে। দেখছেন, প্রমাণ পাইছেন? প্রমাণ পাইছেন? এটা সহজ মনে হলো, ওইটা ঝামেলা মনে হয়েছে। গাজী ভাই, এটা ঝামেলা না, আপনার ধারার অঙ্ক করা হয় নাই, এই জন্য ঝামেলা। ধারার অঙ্ক আমরা পরবর্তীতে করবো, দেখবেন যে ওইটা সহজই। ঠিক আছে, এই নিয়মটাই ফলো করতে পারেন, এইটা যে প্রথমে 1 থেকে সবগুলো বের করে ফেলবেন, তারপরে মনে করেন যে 100-র আগে যেগুলো আছে এগুলো বের করে ফেলবেন, ওকে, বাদ দিয়ে দিবেন। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আসেন যে 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, 30 দ্বারা বিভাজ্য। আচ্ছা, খেয়াল করেন তো, খেয়াল করেন, তার মানে আমরা কেন 1 বাদ দিই নাই? তাহলে আমরা 1 থেকে 1000 পর্যন্ত তাহলে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হলে কী করতে হইব? 1000-কে ভাগ দিমু 30 দিয়া, ভাগ দিমু। আগেরটা রাখছি কেন? এটা বোঝানোর জন্য। কারণ হচ্ছে 1-এর আগে 30 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা নাই, তাই 1 মাইনাস করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এটা দিলে কত হয়? 33 না, 33 আসে। ওকে, আচ্ছা, এখন এই 33টার ভিতরে এমন কিছু সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য, তো এগুলো বাদ দিতে হবে না? 16 দ্বারা বিভাজ্য, ঠিক না? এগুলো বাদ দিতে হবে। তাহলে 16 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? আপনি যদি 1000-কে ভাগ দিয়ে বাইর করেন তাহলে কিন্তু হবে না, ওই সংখ্যাগুলো 30 দ্বারা বিভাজ্য হইতে হবে। মানে 30 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাগুলো ভিতরে, এই 33-এর ভিতরে যারা 16 দ্বারা বিভাজ্য, তো এটা বের করতে হলে 30 এবং 16-এর লসাগু জানতে হবে। 30 এবং 16-এর লসাগুটা হচ্ছে 240। তার মানে 240 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য, সেই সংখ্যাগুলো 30 দ্বারা বিভাজ্য প্লাস 16 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাগুলোকে এই 33টা থেকে বাদ দিয়ে নিয়ে আসতে হবে, এটার থেকে নিয়ে আসতে হবে বাদ দিয়ে। ওকে, আচ্ছা, তাইলে আপনি 1000-কে এখন যদি এই 240 দিয়ে যদি আপনি ভাগ দেন, তার মানে এটা উত্তর আসবে 4। ভাগশেষটা বাদ দিলে মানে একুরেট আসবে 4। তার মানে এটার থেকে 4টা বাদ যাবে, এটার থেকে 4টা বাদ যাবে, তার মানে 29টা। অপূর্ব ভাই বুঝছেন কিনা? অন্যান্য সবাই বুঝছেন কিনা? দ্রুত বলেন। রুমানা যেটা বলছেন 33.33, এটা দরকার নাই, আমাদের ভাগ যাওয়ার জন্য পূর্ণ সংখ্যাটা খেয়াল করবেন, পূর্ণ সংখ্যাটা। অপূর্ব ভাই ধারা ক্লিয়ার হবে, ধারা ক্লাসে সবাই বুঝছেন কিনা? দ্রুত, আজকে অনেক অঙ্ক শেষ করতে হবে, হ্যাঁ, দ্রুত বলবেন সবাই বুঝছেন কিনা। সাব্বির ভাই, প্রথমে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হলে 30 দিয়ে ভাগ দিলাম 33। এই 33-এর সংখ্যার ভিতরে এমন কিছু সংখ্যা আছে না যারা 16 দ্বারা বিভাজ্য। প্রশ্নে বলছে 16 দ্বারা বিভাজ্য সংখ্যা নেওয়া যাবে না, তাহলে 16 দ্বারা বিভাজ্য এই 33-এর ভিতরে পেতে হলে 30 এবং 16-এর লসাগু বের করতে হবে 240। 240 দিয়ে 1000-কে যদি ভাগ দেই 4 আসে, এই 4টা সংখ্যা মাইনাস করে দিলাম এখান থেকে। ওকে, এরপরে আসেন, এটা একটা কঠিন অঙ্ক, এটা শুধুমাত্র নবম দশম গ্রেডের চাকরি যারা করবেন তারা এটা শিখবেন, বাকি সবাই শেখার দরকার নেই। ঠিক আছে, এটা বিসিএস এর মতো জায়গায় আসছে, এটা সবাই শিখবেন না। ওকে, আচ্ছা, এটা আপনারা পারবেন কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। এটা একটু কঠিন অঙ্ক, হ্যাঁ, এটা কঠিন অঙ্ক। দেখেন কি বলছে, কি কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। তাইলে আমরা এই টাইপের অঙ্ক করছিলাম আগের ক্লাসে, কিন্তু এটা একটু ভিন্ন। তার মানে এই ক্ষেত্রে থেকে 31 মাইনাস করে নিলাম, তাহলে থাকে কত? 315 না, 315 থাকে। এখন তার মানে কি বলছে, কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 315-কে ভাগ যায়, এটাই এখন বের করতে হবে, তাই না? কারণ আমি অবশিষ্টের ঝামেলাটা বের করে ফেলছি আগে। তাহলে যে যে সংখ্যাকে 315 দ্বারা ভাগ যায় সেটা বের করবো। তাহলে এই ক্ষেত্রে কী করেন দেখেন, 315-কে আমরা ভাগ দিই, ভাগ দেন। তাহলে প্রথমে ভাগ দেন হচ্ছে আপনি 5 দিয়ে ভাগ দেন, 5 দিয়ে ভাগ দিলে কত? এটাকে 6 বার, 3 বার, তারপরে 7 হয়েছে, হ্যাঁ, 7 দিয়ে দেন 9 বার, 3 দিয়ে দেন। এই এখন দেখেন, এই এখানের যে এখানে 1 2 3 4 5 6 7টা, এই 7টা সংখ্যা দিয়েই, এই 7টা সংখ্যা দিয়ে দেখে ভাগ যায়। এর মধ্যে দেখেন কোন এগুলো গুণ করে যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ভাগ যায়। দেখেন, তার মানে 135
135 আছে এখানে, ওকে। তারপরে 105 আছে কিনা, প্রথম অপশনটা চেক দেখেন, 163 আছে, 63 আছে, ওকে। তারপরে হচ্ছে 35 হয় কিনা দেখেন তো, প্রথমটা 5 7 35, 35 আছে, এই দুটো গুণ করে দেখবেন 35 হয়। তারপরে 45 হয় কিনা, 45 হয় কিনা দেখেন, এই 9 আর 5 যদি গুণ করেন 45 হয়, তাহলে 45ও যায়। তারপরে 105 হয় কিনা দেখেন, 105 হয় কিনা দেখেন, 35 105 হয় কিনা দেখেন। এই যে দেখেন, এই সবগুলোকে যদি আপনি গুণ করেন, এই যে এটাকে যদি 3 দিয়ে ভাগ দেন তো 105, দেখেন এখানে দেখেন 5 7 35, হ্যাঁ, তারপর হচ্ছে 3 35, এই দেখেন 5 7 35, এই 35 সাথে 3 গুণ করলে 105, গুণ করে এটাও পাওয়া যাচ্ছে। এখন দেখেন এটা উত্তর, দেখেন এই সংখ্যাগুলো গুণ করে কোনোভাবেই আপনি 110 পাবেন না, গুণ করে চেক করেন কোনোভাবে আপনি 40 পাবেন না, তার মানে এটা হচ্ছে না। এরপরে আসেন কোনোভাবেই আপনি 70 পাবেন না, এটাতে আসেন কোনোভাবেই 110 পাবেন না, তার মানে এগুলো হচ্ছে না। বুঝছেন কি না? এই সংখ্যাগুলো গুণ করে কোনোভাবেই 40 পাবেন না, 110 পাবেন না, 70 পাবেন না, 110 পাবেন না, তার মানে নিচের 3টে অপশনই বাদ। আরেকটু বুঝিয়ে দেন। বিশু ভাই খেয়াল করেন, আগে বিয়োগ করলাম, বিয়োগ করে এভাবে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিলাম, তারপরে এই সংখ্যাগুলোকে লেড়ে ছেড়ে গুণ করে যেইটার সাথে মিলে সেটাই উত্তর, এই তিনটার সাথে মিলে না, এটা উত্তর হবে না। ওকে, হ্যাঁ অপশন দিয়ে ভাগ করলে করা যায়, কিন্তু অপশন দিয়ে ভাগ দিতে গেলে ঝামেলা লাগবে, এজন্য আমরা এইভাবে করে নিলাম। ওকে, আচ্ছা এখন আসেন, দুটি ঘড়ি যথাক্রমে 10 ও 25 মিনিট অন্তর বাজে, একবার একত্রে বাজার পর আবার ঘড়ি দুটি কতক্ষণ পর একত্রে বাজবে? ঠিক আছে, খেয়াল করেন, এই টাইপের অঙ্ক আসলে আমরা যেটা বলে অনেকেই যে এই টাইপের অঙ্ক আসলে লসাগু বের করবেন, কিন্তু কেন লসাগু বের করতে হবে সেই বেসিকটা আমি শেখাচ্ছি। খেয়াল করেন, মনোযোগ দেন। হ্যাঁ, যে এই টাইপের অঙ্ক আসলে সবাই বলে যে মানে লসাগু বের করবেন, কিন্তু কেন লসাগু বের করতে বলে সেই বেসিকটা আমি আপনাদের কাছে শেখানোর চেষ্টা করছি। খেয়াল করেন, দুটি ঘড়ি মনে করেন যে এখন রাত 9টা বাজে, হ্যাঁ 9টা বাজে, 9টা বাজে। এখন মনে করেন যে প্রথম ঘড়িটা বাজা শুরু করলো 9টায়, একসাথে বাজবে, তাহলে সে 9টা 10-এ একবার বাজবে, 10 মিনিট পরে পরে 20-এ বাজবে, 30-এ বাজবে, 40-এ, 50-এ, তারপর হচ্ছে 60-এ, 70-এ বাজবে, তাই না? 70 মিনিটে বাজবে। দ্বিতীয় ঘড়িটা তারপর হচ্ছে এভাবে 70-এর পরে 80-তে বাজবে, এভাবে বাজতে থাকবে, তাই না? 10 মিনিট পর পর। আচ্ছা, দ্বিতীয় ঘড়িটা কখন বাজবে দেখেন তো? দ্বিতীয় ঘড়িটা বাজবে 25 মিনিট পর, 50 মিনিট, তারপরে 75 মিনিট পর, তারপরে 100 মিনিট পর, তাই না? এখন দেখেন তো কোন মিনিট সময়টা থেকে দুইটা করে একসাথে বাজতেছে, খেয়াল করেন তো কোন সময়কে দুইটা করে একসাথে বাজতেছে। দেখেন কোন সময়, এই যে 50-এ গিয়া একসাথে বাজতেছে, 50-এ গিয়ে একসাথে বাজতেছে। আর 50, 10 এবং 25-এর কি বের করলে 50 আসে? কি বের করলে বলেন তো, কি বের করলে 50 আসে? লসাগু। তাই আমরা এই অঙ্কে লসাগু বের করি, তাই আমরা এসব অঙ্কে কি বের করি? লসাগু বের করি। বুঝতে পেরেছেন? তাই আমরা এসব অঙ্কে কি বের করি? লসাগু বের করি। ক্লিয়ার? এই যে দেখেন অপশন 4টা। এখন মনে করেন যে এখানে যদি একটু কঠিন অঙ্ক করে, যে এখানে 50 না দিয়ে মনে করেন যে এখানে যদি এরকম দেয় 150 দেয়, এখন আপনারা যারা মুখস্থ করে রাখছেন যে লসাগু, তো লসাগু আসছে আপনার 50, এখন তাকায় দেখলেন যে এখানে 50 কোথাও নাই, তখন কি করবেন? রায়ের অপশনে বলা আছে না। এখন দেখেন আমরা যে বের করছি 50-এর গুণিতকে সব, তার মানে 50 মিনিটের মাথাকে একবার বাজবে, 100 মিনিটের মাথাকে একবার বাজবে, 150 মিনিটের মাথাকে আবার একসাথে বাজবে, তারপর হচ্ছে 200 মিনিটের মাথাকে একসাথে বাজবে, মানে 50 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এই যে এখানে 100 আছে, তার মানে 100 মিনিটের মাথায় গিয়েও বাজবে। ঠিক আছে, বুঝছেন যে কখন আবার বাজবে, তাহলে উত্তর তখন এটা হয়ে যাবে, উত্তর তখন এটা হয়ে যাবে। খেয়াল করেন যে বলছে কি দুটি ঘড়ি 10 মিনিট ও 25 মিনিট অন্তর বাজে, একবার
একত্রে বাজার পর আবার ঘড়ি দুটি কতক্ষণ পর একত্রে বাজবে? অপশনে যদি এই 50-এর জায়গায় একটু চেঞ্জ করে দেয় তাহলে 100 হবে উত্তর। তখন 100 যদি না থাকে 150 হবে, 150 না থাকলে 200 হবে। বুঝতে পেরেছেন? 100% ক্লিয়ার? ওকে। তার মানে এই টাইপের অঙ্ক কতগুলো ঘন্টা একত্রে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড পর পর বাজলে ওহারা আবার কতক্ষণ পরে বাজবে। তার মানে কি এই সবগুলো এটা আপনি পারবেন। এই সবগুলোর দেখেন এই 10, 15, 20, 25-এর লসাগু হচ্ছে 300 সেকেন্ড। 300 সেকেন্ড মানে কি আপনি সেকেন্ডকে যদি মিনিটে নেন 5 মিনিট, তাহলে উত্তর 5 মিনিট করে দিলাম। ঠিক আছে, আপনারা জাস্ট লসাগুটা বের করবেন। ওকে, সেম টাইপটা আমি করে দিচ্ছি। এরপরে টার্সেন 37। ব্যাটারিতে, ক্যামেরার ব্যাটারিতে চার্জ আছে 4 দাগের জায়গায় 2 দাগ আছে। হ্যাঁ জানি না শেষ করতে পারি কিনা ক্লাসটা। ব্যাটারি আছে, ব্যাকআপ ব্যাটারি আছে, সমস্যা নেই। আরেকটা আছে, এটা খেয়াল করেন প্রিয় ভাই, এটা খেয়াল করেন যে 3টি ঘন্টা একত্রে একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘন্টা, 3 ঘন্টা এবং 4 ঘন্টা পর পর বাজতে লাগলো। একদিনে তারা কতবার একত্রে বাজবে? দ্রুত উত্তর করেন দেখি, এটা পারেন কিনা। দ্রুত, এটা দ্রুত উত্তর করবেন। এটা দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। দেখেন এটা কিভাবে হবে। তার মানে 2, 3 এবং 4-এর লসাগু কত? তার মানে দেখেন এই দুইটা মৌলিক সংখ্যা, তার মানে গুণ করে দিতে হবে। তাহলে হচ্ছে 6, 4, 6। দেখেন 2, 3, 4। ওকে, আচ্ছা তাহলে লসাগু বের করেন। 1, 2, তাহলে হচ্ছে 6 × 12। ওকে, মানে এদের লসাগু হচ্ছে 12। এখন তার মানে 12 ঘন্টা পর বাজবে। এখন দেখেন তাহলে দিনের শুরুতে একবার বাজলো, হ্যাঁ একবার, 12 ঘন্টা পরে আবার বাজবে, আবার শেষ গিয়ে আরেকবার বাজবে। তার মানে 24 ঘন্টায় শুরুতে একবার, মাঝে একবার, শেষে একবার, 3বার। অনেকে যেটা মনে করবে যে 12 ঘন্টা পর পর বাজবে তাহলে 2বার বাজবে। অনেকে এই ভুলটা করবে যে 2বার দিবে, কিন্তু 2বার না, এটা 3বার হবে। হ্যাঁ 12, কিন্তু তারা 12 ঘন্টা পর পর একত্রে বাজবে। তাহলে একদিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টায় কয়বার বাজবে একত্রে? 2বার হবে না। এই যে ভুল করে ফেলছে রোমানা, 2বার না, 2বার না, ভুল করা যাবে না। 2বার না, 3বার হবে। 3বার হবে। শুরুতে একবার, মাঝে একবার, শেষে একবার, 3বার। ওকে, শুরুতে একবার। মনে করেন যে আপনি দিন শুরু হয় কখন? রাত 12টা থেকে। মনে করেন যে রাত 12টায়, ঠিক আছে, রাত 12টা। তারপরে 12 ঘন্টা পরে আবার কি? দুপুর 12টা। তো কি 24 ঘন্টা শেষ হয়ে গেল? আবার রাত 12টা আসবে না? ওকে, 3বার। এটা আপনারা করবেন, আমি একটু জাস্ট ধরাই দিচ্ছি। 3টি ঝুড়ির প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে যথাক্রমে 159টি আম, 227টি জাম এবং 401টি লিচু আছে। সর্বাধিক কতজনের মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম, 11টি লিচু অবশিষ্ট থাকবে? এই ক্ষেত্রে খেয়াল করেন, দেখেন এই আম থেকে আম মাইনাস করবেন। কয়টা আম? 3টি আম। তারপর হচ্ছে জাম কয়টি? 227টি, থেকে 6টি মাইনাস করবেন। তারপর হচ্ছে লিচু হচ্ছে 401টি, মাইনাস করবেন 11টি। ঠিক আছে, তাহলে এটা কত হয়? 56 না? তারপর হচ্ছে 221, তারপর এটা হবে হচ্ছে 390 নাকি? এখন বলছে কি খেয়াল করেন, তার মানে অবশিষ্টগুলো বাদ দিলাম। তার মানে এই সংখ্যাগুলো, এই যে 156টি
221টি 390টি। হ্যাঁ, আম জাম লিচু সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করে দিলে সবাই সমানভাবে পাবে? সবাই সমানভাবে পাবে। এই তিনটা সংখ্যার গসাগু বের করবেন, জাস্ট এটাই উত্তর। ওকে, পারবেন না এটা আপনারা? গসাগু বের করবেন, এই তিনটার গসাগু বের করবেন, তাইলে উত্তর। ওকে, গসাগু আমরা আগের লেকচারে বের করেছিলাম, বুঝতে পেরেছেন? আগের লেকচারটা দেখবেন। যারা বুঝবেন না যে কিভাবে এরকম বের করতে হয় গসাগু, প্রথমে যেটা করবেন, সবচেয়ে ছোটটা দিয়া এরপর এটাকে ভাগ দিন, তাহলে কত হয় দেখেন, একবার যায়। আজকে অনেক অঙ্ক তো, এই জন্য আমি কিছু অঙ্ক আপনাদের জন্য হোমওয়ার্ক রেখে দিচ্ছি। তারপরে এখান থেকে যে সর্বশেষ ভাজকটা আসবে, এই ভাজকটা দিয়ে আবার হচ্ছে আপনি এই যে এটাকে ভাগ দিবেন। ওকে, আগের লেকচারটা দেখবেন, আগের লেকচারটা দেখলে হবে। অনিক কুমার পাল বলছে শুরুতে, মাঝে, শেষে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, খান আরাফাত বলছে স্যার এইটা ভালো করে বুঝিয়ে দেন। ওইটা ভালো করে বুঝাইছি, 12 ঘন্টা পর পর, তার মানে হচ্ছে শুরুতে, শেষে, মাঝে। ঠিক আছে, আচ্ছা এটা করবেন। তারপর হচ্ছে এখানে আসেন, এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি একটি পূর্ণবর্গ এবং যথাক্রমে 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য। আচ্ছা 16, 20, 24 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি? এদের লসাগু, তাই না? আচ্ছা তাহলে এদের লসাগু বের করি, খেয়াল করেন। 16, 20, 24 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এদের লসাগু। তাহলে এদের লসাগু বের করছি। তাহলে লসাগু বের করতে প্রথমে 2 দিয়ে দেন, তাহলে আবার 2 দিয়ে দেন, আবার 2 দিয়ে যায়। যারা নতুন জয়েন করেছেন অনেকে বুঝবেন না এগুলো, যে কিভাবে লসাগু বের করতেছি। আপনি আগের ক্লাস করতে হবে ভাই, কারণ এখন আবার যদি লসাগু শিখাইতে যাই তাহলে কিন্তু কোনোদিন আগাইতে পারবো না, সবসময় পিছনে পড়ে থাকতে হবে। তাই আপনি করবেন ক্লাস হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী। আগের প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন অনেকে। হ্যাঁ ঠিক আছে, আপনারা বাসায় করবেন। আচ্ছা, তার মানে দেখেন, খেয়াল করেন, এ 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 5 16 80, 5 16 80। তারপর 80-র সাথে যদি আপনি 3 গুণ করেন হচ্ছে 3 8 24, তারপর হচ্ছে এই 0। এখন আসেন, হ্যাঁ এখন আসেন, আপনি যেটা করবেন এইটা হচ্ছে লসাগু, কিন্তু এইভাবে হলে হবে না। এই যে এটা আমরা পেয়েছি হচ্ছে জাস্ট লসাগুটা, যারা হচ্ছে 16, 24, 16, 20, 24 দ্বারা বিভাজ্য, কিন্তু বলছে কি সংখ্যাটি একটি পূর্ণবর্গ। এখন পূর্ণবর্গ পেতে হলে যেটা আপনাকে করতে হবে, খেয়াল করেন, পূর্ণবর্গ পেতে হলে আপনাকে এই জিনিসগুলোকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে, জোড়ায় জোড়ায়। খেয়াল করেন, এই জিনিসগুলোকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো জোড়া জোড়ায়। আচ্ছা এখানে দেখেন 2 এক জোড়া আছে, 1 জোড়া আছে, 5 জোড়া নাই, 5-এর লগে জোড়া বানাইতে আরেকটা 5 গুণ দিতে হবে, 3 জোড়া নাই, এর সাথে জোড়া বানাইতে আরেকটা গুণ দিতে হবে। ঠিক আছে, তার মানে আলটিমেট এই টোটালটা ছিল কত? 240 না? 240। এই 240-কে আপনি খেয়াল করেন, 240-কে এখন 5 দিয়ে এবং 3 দিয়ে গুণ দিতে হবে। 5 দিয়ে এবং 3 দিয়ে 240-কে গুণ দিতে হবে, বুঝছেন? 5 দিয়ে আর 3 দিয়ে 240-কে গুণ দিলে আসবে হচ্ছে 3600। 5 দিয়ে আর 3 দিয়ে যদি আপনি এটাকে গুণ দেন আসবে হচ্ছে 3600। উত্তর হচ্ছে 3600। বুঝতে পেরেছেন? যেটা একই সাথে এই তিনটা সংখ্যার দ্বারা বিভাজ্য এবং হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পেরেছেন? আরোহী ভাই, এই মিস্টেকটা আপনারা কেউ করবেন না দয়া করে। হ্যাঁ, আপনি সিরিয়ালি আগের ক্লাসগুলো করবেন। আপনি ক্লাসে মাঝে যদি লাইভে জয়েন করে প্রশ্ন করেন তাহলে আপনি নিজেও বিব্রত বোধ করবেন যে স্যারে আমার প্রশ্ন উত্তরটা দিচ্ছেন না। কখন লসাগু কখন গসাগু এগুলো আগে আলোচনা হয়েছে, আগের ক্লাসে আলোচনা হয়েছে যে কখন লসাগু কখন গসাগু বের করা। হ্যাঁ, এগুলো আগে আলোচনা হয়েছে। বলছে বিভাজ্য, এত দ্বারা বিভাজ্য সংখ্যা কি? এত দ্বারা বিভাজ্য, দেখেন এদের গসাগু যদি বের করি, এদের গসাগু হচ্ছে 4। 4 কি কোনোদিন 16 দ্বারা বিভাজ্য, 20 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য হবে? বিভাজ্য হবে না। তার মানে এদের গসাগু বের করলে হবে না, এদের লসাগু। এদের লসাগু হচ্ছে 240।
তার মানে যেটা 16 দ্বারা ভাগ যায়, 20 দ্বারাও ভাগ যায়, 24 দ্বারা ভাগ যায়। আপনাকে বুঝতে হবে যে বিভাজ্য এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য মানে কোন সংখ্যাটা, এর চেয়ে বড় সংখ্যাটা, এর চেয়ে বড় এমন একটি সংখ্যা যে এই সংখ্যাটাকে 3টা সংখ্যা দ্বারা ভাগ যায়। গসাগু বের করলে তো হবে না। ওকে, আচ্ছা দেখেন দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 60 ও 10, একটি সংখ্যা অপর সংখ্যার এত অংশ হলে ছোট সংখ্যাটি কত? এটা আমরা আগের সূত্রে একটা অঙ্ক, খেয়াল করেন। আমরা আগের সূত্রে কি জানি যে এক পাশে থাকবে হচ্ছে লসাগু ইন্টু গসাগু, আরেক পাশে থাকবে দুটি সংখ্যা। তাহলে আমরা ধরে নিলাম যে লসাগু গুণন গসাগু এই যে যেটা দেওয়া আছে। আচ্ছা ধরে নিলাম একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা এক্স, তাহলে অপরটি কত? অপরটি কত হবে? এক্স এর এত না, এত অংশ না, তার মানে কত হয়? এটা গুণ আকারে থাকবে, যদি এর মানে গুণ 2x/3। ওকে, তার মানে খেয়াল করেন সূত্রটা ছিল এক পাশে থাকবে হচ্ছে লসাগু গুণন গসাগু, অপর পাশে থাকবে দুটি সংখ্যার গুণফল। তার মানে এরকম না? আমরা যদি পুরাটাকে উল্টাইয়ে দেই তার মানে এরকম হয়, দেখেন। আর এখানে হচ্ছে এই সরি শুধু 60 × 10। আচ্ছা এখন এটা আছে এখানে কি আকারে? গুণ আকারে, ওই দিকে গেলে হবে ভাগ। দেখেন তাহলে এটা হচ্ছে 600 এর সাথে গুণ হচ্ছে আবার 3, তার মানে এটা হয়ে যাচ্ছে 1800। হ্যাঁ 1800। তারপরে আমি যদি এটাকে এখানে x² রেখে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তার মানে হচ্ছে 900। আচ্ছা তারপরে আসেন, তার মানে এটা হচ্ছে 900, আর উভয় পাশে এই স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই তার মানে এটা রুট করি, 900কে রুট করলে হচ্ছে 30। এক্স এর মান আসতেছে কত? 30। এক্স এর মান 30। বলছে কি ছোট সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটি হচ্ছে এক্স মানে 30, আর ছোট সংখ্যাটি এখানে বসান, এই যে এখানে এক্স এর মান বসান। তার মানে এই যদি 30কে কাটেন 10 হয়, তাহলে 10 দোকানে 20 হয়। উত্তর 20। উত্তর 20। বুঝতে পেরেছেন? পিডিএফগুলো ক্লাস শেষ হওয়ার পরেই দেওয়া হয় রিয়াদ ভাই, আগে দেই না। পরেই দেওয়া হয়। হ্যাঁ আচ্ছা এটা ক্লিয়ার? 20 ছোট সংখ্যা বড় সংখ্যা ক্লিয়ার। তারপরে আসেন লসাগু। কঠিন একটা অঙ্ক, খেয়াল করেন, কঠিন একটা অঙ্ক যে দুটি সংখ্যার এখানে দুটি সংখ্যা হবে, যে দুটি সংখ্যার গসাগু বিয়োগফল এবং হচ্ছে লসাগু যথাক্রমে 12, 60 এবং হচ্ছে 2448 সংখ্যা দুটি কত? 10তম BCS, 17তম BCS অন্যান্য চাকরি পরীক্ষা আসছে। খেয়াল করেন এটা কঠিন অঙ্ক, শুধুমাত্র নবম দশম গ্রেড যারা নবম দশম গ্রেডের তারা হচ্ছে এই অঙ্কটা দেখবেন। হ্যাঁ অন্য তারা এটা দেখার দরকার নেই। খেয়াল করেন এটা আমরা MCQতে আসলে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। খেয়াল করেন যে দুটি সংখ্যার গসাগু 12 বিয়োগফল 60, আপনি 60 আছে কোথায় দেখেন, 60 বিয়োগফল দেখেন এখানে, এটার কি বিয়োগফল? দুটি সংখ্যার বিয়োগফল কি 60 হয়? একটা 112 148, এটা হয় না, এটা বাদ। এরপরে আসেন এটার পার্থক্য 60 হয় না, এটাও বাদ। এরপরে আসেন এটার পার্থক্য কত হয় দেখেন তো, এটার পার্থক্য এটা দেখেন 0, এটা 60 হয়। হ্যাঁ এটা 60 হয়। এরপরটা দেখেন তো, এটা 8, তারপর হচ্ছে 6, এটা 64 হয়। তার মানে এটাও বাদ। উত্তর হচ্ছে শুধু এটা। আমরা অপশন টেস্ট করে এটা বের করতে পারি, অপশন টেস্ট করে এটা বের করতে পারি, সি।
বুঝতে পেরেছেন? এটা কঠিন, অপশন টেস্ট করেই বের করতে পারি। ওকে, এই ধরনের অঙ্ক আসলে কখনোই এই ধরনের অঙ্ক আসলে অপশন টেস্টে যাবেন, অন্যভাবে কোনো চিন্তা করতে যাবেন না, তাহলে পরীক্ষার হলে অঙ্ক এটা মিলাতে পারবেন না। বুঝতে পেরেছেন? এটা অপশন টেস্টে যা। আচ্ছা, এটা যদি লিখিত পরীক্ষা আসে, কথা হচ্ছে সেটা, এটা লিখিতটা দেখাচ্ছি, খেয়াল করেন। এটা লিখিতটা আসলে আমরা খেয়াল করেন যে দুটি, এটা বেসিকটা বোঝার চেষ্টা করেন। মনে করেন যে আমাদের কাছে দুটি সংখ্যা আছে, একটা 10 আর একটা হচ্ছে 15। এই দুটি সংখ্যার দেখেন, এই দুটি সংখ্যার লসাগু কত? দুর্বলটা স্কিপ করতে পারেন এইটা। হ্যাঁ, যে লসাগু হচ্ছে 30, গসাগু হচ্ছে গসাগু, উপরে হচ্ছে গসাগু, গসাগু হচ্ছে 5। আচ্ছা, এখন দেখেন গসাগু হচ্ছে 5 আর লসাগু হচ্ছে দুইটার 30। এখন খেয়াল করেন, আমি এই যদি এই যে গসাগুর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে একটি সংখ্যা পাই, গসাগুর সাথে যদি আমি 3 গুণ করে আরেকটি সংখ্যা পাই। তার মানে এটাকে ধরে নিলাম আমি এক্স, এটাকে ধরে নিলাম ওয়াই। তার মানে এখানে যে আমার গসাগু দেওয়া আছে 12, তার মানে দুটি সংখ্যা হচ্ছে একটা হচ্ছে 12x আর একটা ধরেন হচ্ছে 12y। বুঝছেন? গসাগুর সাথে 2 গুণ করলে একটি সংখ্যা পাই, 3 গুণ করলে আরেকটি সংখ্যা পাই। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম যে এই 2 মানে হচ্ছে x, একটি সংখ্যা, জানি না আমরা কত, তাই না? আর এখানে 5-এর সাথে 3 গুণ মানে এটা হচ্ছে y, সেটা এটা। ওকে, আচ্ছা, এখন আসেন বাকিটা ক্লিয়ার করতেছি। এখন বলছে কি দুটি সংখ্যার পার্থক্য কত? 60। আচ্ছা, তার মানে যদি 12 কমন নেই এত, তার মানে x মাইনাস এত হচ্ছে 5। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আবার আরেকটা জিনিস লিখতে পারেন, খেয়াল করেন যে 12xy, এইটা মানে হচ্ছে লসাগু, মানে হচ্ছে 12xy, তার লসাগু দেওয়া আছে 2448। ওকে, 2448 দেওয়া, 2448 দেওয়া। এখন এখান থেকে কিভাবে আমরা বুঝবো যে 12xy হলে লসাগু হয়? আমরা আগের অঙ্কটা দেখেন, আগের অঙ্ক ছিল 10 আর এটা ছিল 15, তাই না? আচ্ছা, আর এদের গসাগু ছিল 5। দেখেন এর সাথে 2 আর 3 যদি আপনি গুণ করেন তাইলে 30 পান, লসাগুটা পান। বুঝছেন? এই উদাহরণটা দিয়ে কিন্তু খেয়াল করবেন, যারা অ্যাডভান্স লেভেলের অঙ্ক, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে, তারা শিখবেন। এখান থেকে আপনি xy যদি করেন, এখান থেকে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন তাহলে হচ্ছে 2 বার, তারপর হচ্ছে 0 4 বার। ওকে, তার মানে xy এর মান আসলো হচ্ছে 204। এখন এই xy এর মান আসছে 204। আমরা এখন এক কাজ করতে পারি যে x ইকুয়াল টু লিখতে পারি এই যে এটা, এই x এর মানটা 1 নং সমীকরণে বসাবো, এই x এর মানটা 1 নং সমীকরণে বসাবো। খেয়াল করেন, বিশাল অঙ্ক একবার জায়গা হবে না, তাহলে এটা এই জায়গাটা মুছে ফেলতেছি। x এর মানটা এখানে বসাচ্ছি। ওকে, তাহলে আমি লিখতে পারি এত সমান হচ্ছে 12, এই 5। ওকে, এটা ক্লিয়ার? তাহলে এই পুরা এই বোর্ড ক্লিন করে ফেলি এখন। এটা যারা ভালো স্টুডেন্ট, কঠিন অঙ্ক করতে চাচ্ছেন, শুধু তাদের জন্য এটা। ওকে, আচ্ছা, তার মানে লসাগু হচ্ছে y, তারপরে যদি আর গুণ করি ফাইভ ওয়াই। আচ্ছা, এখন যদি আমি ইকুয়েশনটা ঘুরাই, পুরাটা যদি ঘুরাই দেই এরকম হয়, খেয়াল করেন। এরপরে ওয়াইটা এই পাশে নিয়ে আসেন, দেখেন। এখন এটাকে যদি আপনি এখন মিডল ফ্যাক্টর করতে চান, মিডল ফ্যাক্টর করতে গেলে এটা হবে এরকম। মিডল ফ্যাক্টরের ক্লাসে আমরা শিখাবো যে সহজে কিভাবে মিডল ফ্যাক্টর করতে হয়।
তাহলে এখানে এরকম আসবে একটা, প্লাসের মানটা বাদ চলে যাবে, কারণ হচ্ছে প্লাস এখানে এতটা প্লাস দেখেন, মানে এটি ইকুয়াল টু 0 অথবা এটি ইকুয়াল টু 0, তার মানে এটা ওয়াই ইকুয়াল টু হচ্ছে -17, -17 গ্রহণযোগ্য নয়, তাহলে ওয়াই ইকুয়াল টু 12, ওয়াই ইকুয়াল টু 12। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু 12 আমরা পেয়েছি। তার মানে আপনি যদি এখানে এই যে ওয়াইয়ের মান যদি 12 বসান, তার মানে এক্সের মান আসতেছে, এক্সের মান আসবে হচ্ছে 17, তার মানে একটা 17 আর একটা 12। আমরা যে শুরুতে ধরছিলাম আমরা, খাতা ইয়ে করবেন, যে শুরুতে ধরছিলাম না যে দুটি সংখ্যা হচ্ছে 12x আর এটা হচ্ছে 12y, এখানে x আর y এর মান বসাবেন, আপনার উত্তর আসবে হচ্ছে এইটা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। স্যার অনেক কঠিন হয়ে গেছে, এটা অনেক কঠিনে রাজি, এটা হচ্ছে শুধুমাত্র যারা ব্যাংক, বিসিএস বা অ্যাডভান্স লেভেলের চাকরিতে কম্পিটিশন করবে তাদের জন্য। ওকে, মোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 এবং 42 সারিতে গাছ লাগালে একটি গাছও কম বেশি হবে না? এটা খেয়াল করেন, দেখি এটা একটু পড়েন প্রশ্নটা, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। দেখেন, কঠিন অঙ্ক করাতে গেলে আপনারা মানে খেয়ে হারিয়ে ফেলেন। খেয়াল করেন, এটা সহজ, যে মোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে আপনি 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগাতে পারবেন। ঠিক আছে, তার মানে খেয়াল করেন, আপনাকে আমি বললাম যে আপনার কাছে, আপনি মনে করেন যে আপনি 7টা আর 14টা বা এটাও না, আপনি 3টা আর 5টা গাছ যদি প্রতি সারিতে লাগাইতে চান, হ্যাঁ, যে একটি বাগান আছে যেখানে এত সারিতে লাগাইতে চান, যে 3 আর 5 সারিতে, তাহলে আপনার কাছে মোট গাছ লাগবে কয়টা? দেখেন, এই দুইটা সংখ্যার লসাগু লাগবে, তাহলে এই দুটো সংখ্যার লসাগু কত? 15টা। যদি 15টা গাছ হয় তাইলে আপনি 3 অথবা 5 সারিতে সাজাতে পারবেন, তাহলে 3 সারিতে সাজাতে, মানে এখানে একটা, এই, ঠিক আছে, তার মানে এখানে এই সারিতে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এই যে দেখেন, তখন এদিকে হইল 3টা কইরা, এদিকে দেখেন হইলো 5টা কইরা। ঠিক আছে, তার মানে আপনাকে যদি 3 এবং 5 সারিতে গাছ লাগাইতে হয় তাহলে এদের লসাগু বের করতে হবে। এটা বুঝছেন কিনা দেখেন, যদি আপনাকে বলে 3 এবং 5 সারিতে গাছ লাগাইতে হবে তাহলে এদের লসাগু বের করতে হবে, তখন আপনি এই যে 3টা করে লাগাইলেন, তাহলে এদিকে 3টা হইলো, এদিকে 5টা হইলো। ওকে, এই সারিতে লাগাই। এখন এটা তো 3 আর 5 বলাতে আমি বুঝাইতে পারছি, যদি এতগুলো সংখ্যা হয় তখন তার বুঝাইতে পারবো না, এই জন্য ছোটো সংখ্যাতে বুঝাইলাম। তার মানে এই সংখ্যাগুলো লসাগু বের করলেই উত্তর, এই সংখ্যাগুলো লসাগু বের করলে উত্তর, তাই না? তার মানে এদের লসাগু হচ্ছে, এদের লসাগু কত? এদের লসাগু 210। লসাগু আমি এখন আর বের করবো না, আগের ক্লাসে লসাগু বের করেছি, আগের ক্লাসটা দেখবেন সবাই, আগের ক্লাসে লসাগু বের করেছি। এটাতে আসেন, কোন স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 10, 12 এবং 16 সারিতে সাজানো হয়, ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? তার মানে সেম অবস্থা, আপনি যদি 10, 12, 16 সারিতে সাজাতে চান তাহলে এদের লসাগু বের করতে হবে। তাহলে এদের লসাগু কত? এদের লসাগু যদিও আমার বের করে দেওয়ার কথা না, আপনারাই পারবেন। ওকে, 180 পারবো স্যার, এগুলো পারবেন, আগের ক্লাস করলে এগুলো পারবেন, আর যদি এগুলো না পারেন তাহলে আগের ক্লাসটা বুঝেন নাই সেটা ধরে নিতে হবে। আচ্ছা, এটাতে আসেন, কোন সেনাবাহিনীতে, কোনো সেনাবাহিনীতে যদি আরও 11 জন
সৈন্য নিয়োগ করা যেত, এটা শূন্য শূন্য লিখে ফেলছে আমার যারা টাইপার। এটা হবে এটা সংশোধন যে সৈন্য, ঠিক আছে। এটা হবে কোনো সেনাবাহিনীতে যদি আরও 11 জন সৈন্য নিয়োগ করা যেত তাহলে তাদেরকে 20, 30, 40, 50 ও 60 সারিতে দাঁড় করানো যেত। ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য আর আমাকে টাইপ করে দেয়, বুঝছেন, আমার একজন ভাই, তো একজন বোন টাইপ করে দেয়, তো ওরা এখানে হয়তো ওই যে বয়েস দিয়া হয়তো এগুলো টাইপ করছে, এই জন্য সৈন্যর জায়গায় শূন্য হয়ে গেছে। হ্যাঁ, ওকে, খেয়াল করেন। তাহলে এত সারিতে সাজাইতে হলে এদের লসাগু বের করতে হবে। আর এদের লসাগু হচ্ছে 600, এদের লসাগু হচ্ছে 600। এখন আমার 600 জন সৈন্য লাগবে, 11 জন সৈন্য, হ্যাঁ, যদি আরও 11 জন সৈন্য নিয়োগ করা যেত, তার মানে 600 দরকার। তার মানে কোন সংখ্যাটা আছে এখন বর্তমানে, তাহলে কোনটার সাথে 11 যোগ করলে 600 হয়? দেখেন, এটার সাথে যদি আমি 11 যোগ করি তাহলে 600 হয়। বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কি না? এটা ক্লিয়ার কিনা দ্রুত জানাবেন। হ্যাঁ, এটা হচ্ছে 589। ওকে, একটি সৈন্যদলকে 8, 10, 12 সারিতে সাজানো যায়, আবার তাদেরকে বর্গাকারে সাজানো যায়। ওই দলে কমপক্ষে কতজন? সব জায়গায় শূন্যই হয়ে রয়েছে। সৈন্য কতজন সৈন্য ছিল, ঠিক আছে। খেয়াল করেন, তার মানে এদের লসাগু বের করব। এদের লসাগু কত? দেখেন, 2 দিয়ে দিলে এটা 5, 6, আবার 2 দিয়ে দেন 2, 5, 3, আর যায় না। এখন যেটা করতে হবে, এদের এই দেখেন, এদের লসাগু হচ্ছে এই সংখ্যাগুলো যদি গুণ করেন এদের লসাগু, কিন্তু বলছে শুধু মানে এদেরকে শুধু আপনার এই সারিতে সাজাইলে হবে না, এদেরকে বর্গাকারেও সাজাইতে হবে। তাহলে বর্গাকারে সাজাইতে হলে এই সংখ্যাটাকে বর্গ সংখ্যা করতে হবে। বর্গ করতে হলে এইগুলোকে জোড়ায় জোড়ায় করতে হবে। তার মানে 2 এক জোড়া আছে, 2 আরেক জোড়া করতে হলে এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। 5 আরেক জোড়া লাগবে, তাহলে 5 দিয়ে গুণ দিতে হবে। 3 জোড়া লাগবে, তাহলে 3 দিয়ে গুণ দিতে হবে। তো এই সবগুলোকে গুণ দিলে আসবে হচ্ছে উত্তর 36। বুঝতে পেরেছেন? 120 তো ঠিক আছে, কিন্তু 120 হবে, মানে 120 হইলে 8, 10, 12 সারিতে সাজানো যাবে, কিন্তু যদি বর্গাকারে সাজাইতে যান তাইলে 3600 লাগবে। বুঝতে পেরেছেন? বর্গাকারে সাজাতে গেলে 3600 লাগবে। বুঝছেন? প্রিয় ভাই বোন, বুঝতে পেরেছেন? বর্গাকারে সাজাতে গেলে 3600 হতে হবে। এটা ক্লিয়ার কিনা? এতটুক ক্লিয়ার কিনা? ওকে, এরপরের অঙ্কে যাই। এই যে দেখেন, একদল গরু সমান সংখ্যায় 3 পথে, খেয়াল করেন, এটার সংখ্যা দেওয়া নাই, কোথায় দেওয়া আছে, 3 পথে গমন করে 60 ঘাটে পানি পান করে 9টি বৃক্ষের নিচে ঘুমায়, 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। হ্যাঁ, তাহলে গরুর সংখ্যা কত? এটা 43তম বিসিএস প্রিলিতে আসছিল, 43তম বিসিএস প্রিলিতে আসছিল। তার মানে এই যে সংখ্যাগুলো বলছে 3, 7, 9 এবং হচ্ছে 12, এদের আপনি জাস্ট হচ্ছে লসাগু বের করলে হবে। তো লসাগু 3 দিয়ে ভাগ দেন, 1, 7কে যায় না, 3, 4, আর যায় না। তাইলে আপনি এখন এগুলা যদি আপনি গুণ করেন তাইলে হচ্ছে দেখেন 12, 7, 12, 84, আর 84 3 দিয়ে গুণ করলে হচ্ছে 252। ওকে, 252, খুবই সহজ। তখন এই 252 জন হইলে এই শর্তে এরা
মনে করেন যে 3 পথে গমন করতে পারবে, 7 পথে পানি পান করতে পারবে, তারপর হচ্ছে 9টি বৃক্ষের নিচে ঘুমাতে পারবে, 12 জন গোয়ালা আবার সমান সংখ্যক গরুর দুধ দোয়াইতে পারবে। বুঝছেন? বুঝতে পেরেছেন? এগুলো একটু চিন্তা করবেন, থিঙ্ক করবেন আসলে এগুলো কি ঘটছে। হ্যাঁ, কি ঘটছে একটু চিন্তা করবেন, থিঙ্ক করবেন, তাহলে বুঝে যাবেন। বুঝছেন? বেসিকগুলো বোঝার জন্য একটু চিন্তা করবেন বাসায়। ক্লিয়ার কিনা বলেন, দ্রুত জানান ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপরে কতজনের মধ্যে 125টি কমলা ও 145টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? ভাগ বলছে, ভাগ বললে এই যে দেখেন, এই যে কতজনের মধ্যে 125টি কমলা এবং হচ্ছে 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। খেয়াল করেন আমরা কি বের করবো, লসাগু না গসাগু? যারা একেবারে দুর্বল বুঝেন না অপশনের দিকে তাকান, এই সংখ্যাগুলো লসাগু হবে। লসাগু সবসময় বড় সংখ্যার চেয়ে বড় থাকে, 145 চেয়ে বড় হবে। তার মানে অপশনে 145 চেয়ে বড় নাই, তার মানে গসাগু বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এই দুটি সংখ্যার গসাগু, গসাগু এখানে যেহেতু ছোট আছে এটা গসাগু বের করে দিচ্ছি। হ্যাঁ, গসাগু। হ্যাঁ, তাহলে 25 দিয়ে ভাগ দিলে একবার যায়, 0, 2। ওকে, তারপরে ভাগশেষটা দিয়ে এটাকে ভাগ দিবেন, এটা এখানে চলে আসবে এই যে এই জায়গায়। তারপরে কয়বার যায়? 6 বার। থাকে কত? 5। ওকে, আচ্ছা, তারপরে এই 5 দিয়ে 20কে যায় 4 বার। এই সর্বশেষ যেই ভাজক সেটি হচ্ছে গসাগু, সর্বশেষ ভাজকটা হচ্ছে গসাগু। বুঝছেন? সর্বশেষ ভাজকটা হচ্ছে গসাগু, গসাগু 5। আমিনুল বলছে, স্যার এই প্ল্যাটফর্ম থেকে কি ত্রিকোণমিতি, সেট ফাংশন, অন্য অঙ্ক শেষ করতে পারবো? ইনশাল্লাহ আমাদের এই কোর্সে ত্রিকোণমিতি, সেট ফাংশন সব ক্লাস হবে, সব ক্লাস। এক কোর্সই যথেষ্ট, ফাউন্ডেশন কোর্স মানে এক কোর্সই যথেষ্ট। ঠিক আছে? তবে সব স্টুডেন্ট সব ক্লাস করবেন না, সব স্টুডেন্ট সব ক্লাস করবেন না। মনে করেন যে যারা প্রাইমারি দিবেন, নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড, তারা আপনার কঠিন অঙ্কগুলো করবেন না, সেট ফাংশন করবেন না। আমি বলে দিব, সেট ফাংশন হচ্ছে 9ম 10ম গ্রেড, শুধু 9ম 10ম গ্রেড। এগুলো আমি প্রতিটা ক্লাসে বলবো। জিয়াউল ইসলাম বলছে, বর্গাকারে কিভাবে সাজাবো? আপনি এতক্ষণে বলছেন ওই অঙ্ক শেষ, যে দ্রুত কমেন্ট করার চেষ্টা করবেন না বুঝলে। হ্যাঁ ভাই, কারণ ওই অঙ্ক রেখে আসছি। রিমন বলছে, স্যার ক্লাসের আগে পিডিএফ দেওয়া যাবে না? ক্লাসের আগে পিডিএফ দিলে সমস্যা, তাহলে ক্লাসের প্রতি আপনার আগ্রহ থাকবে না। ক্লাসের আগে পিডিএফ দেওয়া যাবে না, ক্লাসের পরেই। ক্লাসের আগে দিলে আপনি কি করবেন বলেন তো? কাজটা কি? পিডিএফটা দেখবেন, তাহলে পিডিএফের দিকে আপনার মনোযোগ থাকবে, ক্লাসের দিকে মনোযোগ থাকবে না। আগে আপনি ক্লাস করবেন। মেইন হচ্ছে দেখেন ভাই, পিডিএফ কোনো বড় বিষয় না, এটা হচ্ছে একটা হাইপ। হ্যাঁ, একটা হাইপ, একটা এক ধরনের মনে করেন যেটা চালাকি বলা যায়। অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম দিচ্ছে, এই জন্য আমি দিচ্ছি। পিডিএফ দিয়ে কী করবেন? আপনি যদি পিডিএফ বা বই দেখে যদি আপনি সমাধান পারতেনই, তাহলে আপনি আর কোর্স করতে আসেন না। ঠিক কিনা ভাই? মেইন হচ্ছে কি, গণিতের মেইন সমস্যাটা কি? আপনারা বই দেখে যারা অঙ্ক বোঝেন না, তারাই তো মানে কোর্স করতে আসছেন, যে স্যার একদম ভেঙে ভেঙে আমার সামনে এসে ভিডিওর মাধ্যমে আমাকে বুঝাই দিবে, এটাই তো। আপনি আবার পিডিএফ খুঁজতেছেন কেন? পিডিএফ আমি দিব হচ্ছে ক্লাস শেষে, জাস্ট আপনি দেখার জন্য কোন কোন অঙ্কগুলো করাইছি। কিন্তু আপনি মেইন হচ্ছে আমার সমাধানের ভিডিও দেখতে হবে, যে কীভাবে একটা অঙ্ক চিন্তা করি, কীভাবে একটা অঙ্ক সমাধান করি, কোন জায়গায় কোন লজিকটা খাটাই, এটা দেখতে হবে। বুঝতে পেরেছেন? অনিক কুমার বলছে, চাকরি পরীক্ষার জন্য স্যার বিগত সালের গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার প্রশ্ন ব্যাংক সলভ করব? প্রশ্ন ব্যাংক সলভ করতে পারেন, হ্যাঁ, কিন্তু এটা সমাধান নয়। ব্যাংক হচ্ছে প্রতিটা বিষয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান বেসিক থেকে শিখবেন। বেসিক থেকে না শিখলে আপনি শুধু ডাইজেস্ট আকারে যদি প্রশ্ন ব্যাংক সমাধান করেন, কারণ প্রশ্ন ব্যাংক দেখেন, আপনি প্রশ্ন ব্যাংক নিলেন, ঠিক আছে, তার মানে এটার উত্তর হচ্ছে 5। বুঝছেন? যে 5টি করে সমান, কি বলছে, এতটি কমলা এতটি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে কতজনের মধ্যে? 5 জনের মধ্যে। 5 জনের মধ্যে যদি ভাগ করে দেন, তাহলে একজনে
এই দেখেন 5 জনের মধ্যে ভাগ করে দিলে এইটাকে 5 এই 125টি এবং হচ্ছে 45টি 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ওকে, আচ্ছা খেয়াল করেন ভাই, আমি যেটা বুঝাচ্ছি, আপনি যদি যেটা এক ভাই বললেন যে বিগত সালের প্রশ্ন বিগত সালের প্রশ্ন যদি আপনারা সমাধান করতে যান, বিগত প্রশ্ন দেখবেন যে বিগত প্রশ্ন সমাধান করতে দেখবেন যে ক্ষণে একটা শতকরার অঙ্ক, 1 নম্বরে শতকরার অঙ্ক, 2 নম্বরে দেখবেন যে আবার ত্রিকোণমিতির অঙ্ক, 3 নম্বরে দেখবেন যে জ্যামিতির অঙ্ক। আপনি কোনটা বুঝা কোনটা থইবেন, এলোপাতারি হয়ে যাবে না? তাই আপনি প্রথমেই বেসিক ক্লিয়ার করে টপিক ওয়াইজ সব শেষ করেন, হ্যাঁ, তারপরে আপনি বিগত সালের প্রশ্ন ধরলে আপনি পারবেন। শুরুতে বিগত সালের প্রশ্ন না, শুরুতে বিগত সালের প্রশ্ন নয়। বুঝতে পেরেছেন? আরবিআইডি থেকে একজনে কমেন্ট করছে পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিবেন। পিডিএফ ফেসবুকে দেওয়া হয়, টেলিগ্রামও দেওয়া হয়, ঠিক আছে? পিডিএফ নিয়ে আমি আবারও বলছি, আপনারা খুব বেশি হাইপ তুলবেন না, পিডিএফ খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। সমস্যাগুলো নোট করে রাখলাম, ক্লাসে সমাধান করে নেওয়া যেত। না না, আপনি যেটা বলছেন রিমন ভাই, আপনাকে মনে করেন যে আমি আজকের ক্লাসের আগে আপনাকে আমি 1 ঘন্টা আগে এটা দিলাম, এই পিডিএফটা দিলাম, 1 ঘন্টায় আপনি কি পুরা ক্লাসের সমাধান করে আপনি আবার সমস্যা ইয়া করবেন? আমি তো প্রতিটা অঙ্কেই সমাধান করে দিচ্ছি। হৃদয় খান বলছে ভাই বড় লসাগুগুলো ছোট লসাগুর মতো চোখের পলকে বের করার কোনো উপায় নেই? না, সাধারণত চাকরি পরীক্ষা যত লসাগু গসাগু আছে তার 90% হচ্ছে ছোট সংখ্যারই আসে, ছোট সংখ্যারই আসে, ঠিক আছে? বড় সংখ্যা খুব কম আসে। তো বড় সংখ্যা যেগুলো আসে এগুলো ইউক্লিড মেথডে বের করতে হবে। হ্যাঁ 47, এটাই তো আজকের লেকচারে আমাদের এই অঙ্কগুলোই ছিল। আমরা প্রায় লেকচারের শেষ প্রান্তেই আছি, ঠিক আছে? ম্যাথ তুলতে টাইম লাগে, তাই পিডিএফটা দিয়েন ক্লাসের শেষ হবার পর ভাই। হ্যাঁ 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 অবশ্যই। আপনারা ম্যাথ আমি কই শোনেন, আমি আবারও বলি, আমার যারা কোর্সে আসছেন তাদেরকে আমি বলি, হ্যাঁ, কীভাবে আপনারা চর্চা করবেন। আমার এই লসাগু গসাগুর দুইটা ক্লাস হয়েছে না? খেয়াল করেন, 2টি ক্লাস হয়েছে না? এই 2টি ক্লাস দেখেন, দেখে বাজারের যে কোনো বই নিন, আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে সব অঙ্ক শেষ কভার করে ফেলছি প্রতিটা টাইপ থেকে। আপনি কিন্তু প্রতিটা অঙ্ক আমি যেটা যেটা করাই সেটা বোঝার চেষ্টা করবেন, প্রতিটা অঙ্ক বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? জিয়াউল ভাই বলছে আগে বলছি পরে দেখছেন। ভাই কমেন্টটা তাহলে পরে আসছে আমার কাছে নেটওয়ার্কের কারণে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ হৃদয় ভাই নোট করেন, ঠিক আছে? আমি তো ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব। তবে আমি একটা গণিতে ভালো করার কি পয়েন্ট বলি, আপনি মনে করেন যে আমি লসাগু গসাগু 2টা ক্লাস করাইছি, 2টা ক্লাস ভালোভাবে দেখবেন, প্রতিটা অঙ্ক বুঝবেন, বোঝার শেষে আপনি আমার পিডিএফ করে শুধু বসে থাকবেন না, বাজারে একটা বই নেবেন, যে কোনো বই আছে, যে কোনো বইয়ের নাম জিজ্ঞেস করবেন না কিন্তু, আবার যে কোনো বই, হ্যাঁ, বই নিয়ে আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি ওখানে 80% 90% অঙ্ক পারতেছেন। ওকে, হ্যাঁ আমিনুল ইসলাম বলছে স্যার কালকে 27 তারিখ কক্সবাজার পেকুয়া ময়দানে মিজানুর রহমান আজারি সাহেবের ঐতিহাসিক মাহফিল। ঠিক আছে ঠিক আছে, মাহফিলে সবার দাওয়াত, আশেপাশে যারা রয়েছেন যাবেন, বাড়ির আশেপাশে হইলে আমি যাওয়ার চেষ্টা করতাম, এত ব্যস্ততা এত দূরে যাওয়া আমার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব নয়। ইনশাল্লাহ যদি কুমিল্লা আশেপাশে হয় যাওয়ার চেষ্টা করব, আপনারা যারা আশেপাশে থাকেন যেতে পারেন। আমি থাকবো চকরিয়া থেকে, ও মাহফিলে উনি চকরিয়া থেকে থাকবেন হচ্ছে সৈয়দ এমডি আবু ফয়েজ। বুঝতে পারছি স্যার। এমডি রিয়াদ চৌধুরী বলছে করি ভাই
ওভাবেই, হ্যাঁ ওইভাবেই করবেন। ওকে, তো ঠিক আছে ভাই, আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাব্বির বলছে স্যার নেক্সট ক্লাস কি, নেক্সট ক্লাসে কি করাবেন? নেক্সট ক্লাসে আমাদের যে কোর্স প্ল্যানটা দেওয়া আছে না, ওইভাবেই নেক্সটে কী দেওয়া আছে দেখতে হবে। আপনাদের কোর্স প্ল্যান প্রত্যেকে তো পেয়েছেন মনে হয় ভর্তির আগে। শনিবারে পরীক্ষা হবে। শনিবারে আমাদের 3টি ক্লাস হওয়ার কথা ছিল গত সপ্তাহ, 2টি ক্লাস হয়েছে। এই 2টি ক্লাসের উপরে পরীক্ষা হবে, 2টি ক্লাসের উপরে পরীক্ষা হবে শনিবারে। হ্যাঁ পরীক্ষা হবে, পরীক্ষা মিস না ইনশাল্লাহ, ঠিক আছে? শনিবারে পরীক্ষা 2টি ক্লাসের উপরে, 2টি ক্লাসের উপরে। হ্যাঁ 2টি ক্লাস। নিবন্ধন এর বিগত সালের কিছু প্রশ্ন স্লাইডে রাখলে মনে হয় আমার মতো দুর্বলদের জন্য। নুরুল হক যেটা বলছেন, বিগত সালের নিবন্ধনের প্রশ্ন এখানে আছে অনেক, আমরা হয়তো সবসময় লিখি না। যেমন এটাতে বাংলাদেশ রেলওয়ে লিখছি, জাস্ট একটা লিখি, অনেক ক্ষেত্রে লিখি না, ঠিক আছে? এইগুলোই প্রশ্ন ঘুরে ফিরে নিবন্ধনে। হ্যাঁ অনেক ক্ষেত্রে লিখা হয়, অনেক ক্ষেত্রে লিখা হয় না। আপনি দেখে মনে করতে পারেন যে নিবন্ধনের প্রশ্ন নাই, এগুলোই ঘুরে ফিরে নিবন্ধন। আপনি বই খোলেন। রিপন বলছে ধন্যবাদ স্যার, আপনি অনেক ভালো বোঝান, থ্যাংক ইউ। তারপর হচ্ছে শনিবার সবাই পরীক্ষা দিবেন, কেউ পরীক্ষা বাদ যাবেন, ওকে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।